হ্যালো, আমি আম্মি বলছি। আমি তোমাদের আগের ভিডিওতে তৃতীয় অঙ্কের সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওটা ছোটই হবে, এর মধ্যে শুধু আমি চরিত্রগুলো বিশ্লেষণ করব, কারণ অনেক সময় তোমাদের কোয়েশ্চেনের সঙ্গে কারোর না কারোর চরিত্র বলা থাকে। তো এখানে মূল চরিত্র যারা, তাদের নিয়ে আলোচনা করব। মূল চরিত্র বলতে মহারাজ অমরমাণিক্য, ঈশাখা, যুবরাজ, ইন্দ্রকুমার, রাজধর, অর্থাৎ তিনজন রাজকুমারের ধুরন্ধর এবং আরাকান রাজ, এরাই মূল চরিত্র। এদের এই চরিত্রগুলো নিয়ে অল্প করে তোমাদের বলবো, তোমরা এগুলো একটু মনে রেখো। তাহলে শুরু করছি চরিত্র বিশ্লেষণ করা। মহারাজ অমরমাণিক্য। অমরমাণিক্য ছিলেন ত্রিপুরার মহারাজ, প্রজানুরঞ্জন রাজা, এবং সব কিছুই খুব দায়িত্ব সহকারে পালন করতেন। ঈশাখা তার এবং তার ছেলেদেরও অস্ত্রগুরু। তিনি ঈশাখাকে সেনাপতি পদে আসীন করে যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে পরামর্শ চাইতেন। তিনি তার 3 ছেলেকেই অত্যন্ত ভালোবাসতেন এবং ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী তাদের অস্ত্রবিদ্যায় পারদর্শী করার জন্য ঈশাখার কাছে তাদের অস্ত্র শিক্ষা করান। তবে ছেলেরা কেমন অস্ত্রবিদ্যা শিখেছেন তারও পরীক্ষা মাঝে মাঝে করতেন, এবং যিনি শ্রেষ্ঠ হতেন তাকে পুরস্কার দিয়ে উৎসাহিত করতেন। নাটকে দেখা যায় যুদ্ধবিলাসী আরাকান রাজের বারংবার আক্রমণে তিনি বিরক্ত বোধ করেন। ঈশাখার সেনাপতিত্বে তার 3 ছেলেকে দিয়ে তিনি আরাকান রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এ সব কিছুতেই তিনি পুত্রদের সঙ্গে পরামর্শও করে থাকেন। তার বিশ্বাস সেনাপতি ঈশাখা ও তার পুত্ররা এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারবে। এটা গেল আমাদের মহারাজ অমরমাণিক্য চরিত্র। এবার আসছি ঈশাখা। তিনি একজন বীর যোদ্ধা, ত্রিপুরা রাজ্যের সেনাপতি ও রাজকুমারদের অস্ত্র শিক্ষার গুরু। তিনি যুদ্ধ পরিচালনায় পারদর্শী এবং বুদ্ধিমান। তিনি রাজকুমারদের অত্যন্ত স্নেহ করতেন এবং মধ্যম রাজকুমার ইন্দ্রকুমারের প্রতি একটু বেশি স্নেহশীল ছিলেন, কারণ ইন্দ্রকুমার ধনুর্বিদ্যায় পারদর্শী ছিলেন। যুবরাজকেও তিনি খুব ভালোবাসতেন তার সরল ও উদার মানসিকতার জন্য। কিন্তু রাজধরকে তিনি খুব একটা পছন্দ করতেন না। রাজধরের ব্যবহার খুব একটা ভালো ছিল না। এছাড়া রাজধর অত্যন্ত অমনোযোগী ছিলেন অস্ত্রবিদ্যা শিক্ষায় এবং নানা রকম কূটকৌশলে নিজেকে ভালো প্রতিপন্ন করার চেষ্টা করতেন। ঈশাখা অত্যন্ত স্পষ্টবাদী এবং কোনো রাজকুমারের কৃত কোনো অপরাধকেই তিনি সমর্থন করতেন না। তিনি অত্যন্ত দৃঢ়চেতা। সর্বোপরি তিনি মহারাজ অমরমাণিক্যকেই খুব শ্রদ্ধা করতেন। এবার আসছি যুবরাজ। যুবরাজের চরিত্র। ত্রিপুরার রাজা অমরমাণিক্যের জ্যেষ্ঠ পুত্র যুবরাজ চন্দ্রমাণিক্য গুরুজনদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং অত্যন্ত ভ্রাতৃবৎসল। প্রজাদের সঙ্গেও তিনি খুব ভালো ব্যবহার করতেন। প্রজারাও তাকে শ্রদ্ধা ভক্তি করত। সহজ সরল মনের অধিকারী যুবরাজ। রাজধরকে তিনি অতিরিক্ত ভালোবাসেন এবং রাজধরের কোনো চালাকি তিনি বুঝে উঠতে পারেন না। এ নিয়ে তার ভাই ইন্দ্রকুমার অনেক অভিমান করেন এবং তাদের মনোমালিন্যও ঘটে। তিনি অস্ত্রগুরু ঈশাখাকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করেন, কিন্তু একসময় ঈশাখা যখন তাকে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে যেতে বলেন, সে আদেশ যুবরাজ মান্য করতে চান না এবং শিক্ষাগুরুর প্রতি অভিমান করেন। নাটকের শেষে দেখা যায় যুবরাজ কর্ণফুলী নদীর তীরে এক গাছতলায় শায়িত। খবর পেয়ে ইন্দ্রকুমার ও রাজধর দাদার কাছে ছুটে আসেন। ইন্দ্রকুমার ও রাজধর তাদের কৃতকর্মের জন্য ক্ষমা ভিক্ষা করেন। যুবরাজ বিনা বাক্য ব্যয়ে অতি সহজেই তাদের সব অপরাধ মার্জনা করে দেন। যুবরাজ সব ভাইকে একসঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন, তাই কোনো ভাইকে ছাড়াই তিনি বিজয়োৎসব করতে রাজি হন না। যুবরাজের মতো এমন খোলা মনের মানুষ, এমন ভাতৃবৎসল শ্রদ্ধাবান মানুষ খুব বিরল। এবার আসছি ইন্দ্রকুমার। ত্রিপুরার রাজা অমরমাণিক্যের দ্বিতীয় পুত্র হচ্ছে ইন্দ্রকুমার। অস্ত্রবিদ্যায় অত্যন্ত পারদর্শী। তিনি মহারাজকে এবং ঈশাখাকে খুব শ্রদ্ধা করেন। ইন্দ্রকুমার বাস্তব জীবনে এক নিষ্ঠাবান অধ্যাবসায়ী ব্যক্তি। এই কারণেই তিনি ঈশাখারও প্রিয় পাত্র। তিনি যুবরাজকে খুব ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। নাটকের প্রথমাংশে দেখতে পাই রাজধর তীর বদল করে, অর্থাৎ ইন্দ্রকুমারের তীরের পরিবর্তে তার নামের তীর ইন্দ্রকুমারের অস্ত্রশালায় রেখে আসেন, যার ফলে ইন্দ্রকুমার লক্ষ্যভেদ করলেও দেখা যায় রাজধরের নামাঙ্কিত তীর লক্ষ্যভেদ করেছে।
এবং এভাবেই রাজধর অস্ত্র পরীক্ষা দিতে যান। অস্ত্র পরীক্ষায় জিতেও যান, কিন্তু ইন্দ্রকুমার সকলের সামনে রাজধরকে হেয় করতে চান না। তাই সে কারণে কারোর কাছেই তিনি এই সত্যটা উদ্ঘাটন করেননি। পরবর্তী পর্যায়ে যুবরাজ রাজধরের গর্হিত কাজকে, অন্যায় কাজকে সমর্থন করলে ইন্দ্রকুমার অভিমান করে দূরে চলে যান। নাটকে ইন্দ্রকুমারকে বহুবার অভিমান করে চলে যেতে দেখা যায়। তবে যুবরাজ গুরুতর অসুস্থ এই খবর পেয়ে তিনি যুবরাজের কাছে ছুটে চলে আসেন এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা ভিক্ষা করেন। সাহসী যোদ্ধা, শ্রদ্ধাশীল এবং অভিমানী ব্যক্তিত্বের অধিকারী মধ্যম রাজকুমার ইন্দ্রকুমার। এরপরে আসছি রাজধর। রাজধর হচ্ছে ত্রিপুরার মহারাজ অমরমাণিক্যের কনিষ্ঠ পুত্র। রাজধর অত্যন্ত স্বার্থপর, ঈর্ষাকাতর, জেদি এবং দাম্ভিক স্বভাবের। কারোর প্রতি তিনি শ্রদ্ধাশীল নন, শুধুমাত্র যুবরাজকে অত্যন্ত ভালোবাসেন। তার কারণ যুবরাজও ছোট ভাইয়ের অন্যায়কে প্রশ্রয় দেন। নাটকের প্রথমেই দেখা যায় যে রাজধর তার অস্ত্রগুরু ইশাখার কাছে রাজকুমার বলে সম্বোধন করতে বলেছেন। ইশাখা প্রথমে ব্যাপারটি মজার ছলে নিলেও পরে রাজধরের ঔদ্ধত্য বুঝতে পারেন। এছাড়া তীর চালানোয় দক্ষতা অর্জন করতে না পারলেও কৌশলে ইন্দ্রকুমারের তীর বদল করে অস্ত্র পরীক্ষায় নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করেন। যুদ্ধক্ষেত্রেও দেখা যায় ৫,০০০ সৈন্য নিজের কাছে রেখে যুদ্ধক্ষেত্র থেকে রাজধর দূরে অবস্থান করে এবং পরে নদী অতিক্রম করে রাতের অন্ধকারে আরাকান রাজের শিবিরে হানা দেয়। আরাকান রাজকে বাধ্য করে সন্ধিপত্রে স্বাক্ষর করতে এবং জয়ের নিদর্শনস্বরূপ আরাকান রাজের মুকুটটি নিয়ে আসেন, যেটা ক্ষত্রিয় ধর্ম বিরোধী। ইন্দ্রকুমার তার প্রতিবাদ করায় তিনি ইন্দ্রকুমারকে জব্দ করার জন্য আরাকান রাজকে চিঠি পাঠান ত্রিপুরা আক্রমণ করার জন্য। এতে যে সমগ্র ত্রিপুরার ক্ষতি, সে কথা মাথায় না রেখে তার ঈর্ষাকে চরিতার্থ করার চেষ্টা করেন। তবে নাটকের শেষে রাজধর তার ভুল বুঝতে পেরে যুবরাজের কাছে ক্ষমা ভিক্ষা করেন এবং যুবরাজ তার অপরাধ মার্জনা করেন। এবার ধুরন্ধর। ধুরন্ধর হচ্ছে ত্রিপুরার ছোট রাজকুমার রাজধরের মামাতো ভাই। শুধু ভাই নয়, রাজধরের সব কাজেরই পরামর্শদাতা। অত্যন্ত চালাক স্বভাবের ধুরন্ধর রাজধরের ছায়াসঙ্গী। ধুরন্ধর খুব ভালোভাবেই জানেন যে সেনাপতি ইশাখা তাকে অপছন্দ করেন, তাই সেও ইশাখাকে এড়িয়ে চলার চেষ্টা করে। নাটকের প্রথমে অস্ত্র পরীক্ষার আগে রাজধরের বুদ্ধিতে সে ইন্দ্রকুমারের অস্ত্রাগারে গিয়ে ইন্দ্রকুমারের তুনে রাজধরের নামাঙ্কিত তীর রেখে আসে এবং তীর পরিবর্তনের ফলে রাজধর অস্ত্র পরীক্ষায় বিজয়ী ঘোষিত হয়। পরবর্তী পর্যায়ে রাজধর যখন কৌশলে রাতের বেলা আরাকান রাজকে আক্রমণ করে, তখনও এই খবর ধুরন্ধরের জানা ছিল। তবে নাটকের শেষে রাজধর যখন ইন্দ্রকুমারকে জব্দ করার জন্য আরাকান রাজকে গোপনে চিঠি পাঠিয়ে ত্রিপুরা আক্রমণ করার পরামর্শ দেয়, তখন কিন্তু ধুরন্ধর রাজধরকে বোঝায় যে অন্যের ঘরে আগুন লাগাতে গিয়ে যেন নিজের ঘরেও আগুন না লাগে। যদিও রাজধরের চিঠি হাতে নিয়ে ধুরন্ধরকেই আরাকান রাজের কাছে পৌঁছে দিতে হয়। ধুরন্ধর অত্যন্ত সাবধানী এবং বুদ্ধিমান, স্বার্থপর এবং কুটিল চরিত্রের হলেও সে সবসময় রাজধরের প্রতি পরম বিশ্বাস রেখে চলে এবং রাজধরের যাতে কোনো বিপদ না হয় সেদিকে দৃষ্টি রাখে। এবার আসছি আরাকান রাজ। আরাকান রাজ অত্যন্ত যুদ্ধবিলাসী প্রকৃতির। ত্রিপুরার রাজার কাছে তিনি প্রতিবারই পরাজিত হন, কিন্তু তবুও তিনি ত্রিপুরা রাজ্যে বারবার আক্রমণ করেন। আরাকান রাজ যুদ্ধ করতে এসেও তার শিবির অরক্ষিত রাখেন, তাই সুযোগ বুঝে রাজধর তাকে আক্রমণ করে এবং পরাজিত করে। আরাকান রাজের বুদ্ধির অভাব প্রকটভাবে পরিলক্ষিত হয়। বুদ্ধির দৌড়ে রাজধর অনেক বেশি বুদ্ধিমান। তিনি আরাকান রাজকে দিয়ে সন্ধিপত্রেই স্বাক্ষর করাননি, তার সঙ্গে নিদর্শন হিসেবে তার মুকুটটিও দাবি করেন। আরাকান রাজ বুঝতে পারেন যে মুকুট না দিলে তার জীবন সংশয় আছে, তাই তিনি মুকুট দিতে বাধ্য হন। আরাকান রাজ যুদ্ধ করতে ভালোবাসলেও যুদ্ধের জন্যও যেসব সাবধানতা অবলম্বন করতে হয় সে বিষয়ে তিনি একেবারেই অজ্ঞ এবং তার স্বল্প বুদ্ধির জন্যই বারবার ত্রিপুরার কাছে তাকে পরাজিত হতে হয়। এই হচ্ছে মূল চরিত্র। এই চরিত্রগুলো নিয়ে আমি ছোট করে তোমাদের আলোচনা করলাম, কারণ কোনো চরিত্র নিয়েই পুরো প্রশ্ন আসবে না। যে প্রশ্নগুলো আসবে তার কোনো একটা অংশে হয়তো কারো চরিত্র বর্ণনা করার কথা বলা হতে পারে। এছাড়াও নাটকটির নামের সার্থকতা, এটাও তোমরা একটু ভালো করে পড়ে নিও।
এগুলো অনেক সময় আসতে পারে। তো মোটামুটিভাবে আমি তোমাদের বলে দিলাম। এবার তোমাদের একটাই কাজ, পুরো নাটকটা পড়া, বারবার রিভাইজ করা, যাতে কোনোভাবে কোনো উদ্ধৃতি এলে তোমাদের কোনো কিছুতে অসুবিধে না হয়। আশা করি তোমরা সব বুঝতে পেরেছ। এবং আমি তোমাদের সামনে পরীক্ষা এসে যাচ্ছে, মুকুট নাটকটা পুরোটা যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে হয়তো মুকুট নাটক থেকেই তোমরা 2টো কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে। কারণ এখন তো 4টে কোয়েশ্চেন 3টে বই থেকে দিতে হয়। সুতরাং তোমরা যদি এই নাটকটাকে একটু ভালো করে পড়ো, তাহলে তোমরা আর 2টোর ক্ষেত্রে একটা একটা করে উত্তর দিলেও হবে। এটুকু চেষ্টা করে দেখো, আমার মনে হয় তোমাদের অসুবিধা হবে না। যাই হোক, তোমরা পড়াশুনো চালিয়ে যাও। ভালো থেকে তোমরা। আজকে এই পর্যন্ত।